সেনাপ্রধানের বাসভবনে একটা বৈঠক চলছে। এই মধ্যরাতে একটা বৈঠক চলছে সেনাপ্রধানের বাসভবনে। 40টিরও বেশি সেনাপ্রধান এবং প্রধান উপদেষ্টার মধ্যে জরুরি বৈঠক হয়েছে। বাংলাদেশ সেনাপ্রধান মিস্টার ওয়াকার, তিনি কি প্রেসিডেন্ট শহীদ জিয়ার মতো দেশে শান্তি ফিরিয়ে আনতে পারবে নাকি তিনি ব্যর্থ হয়ে যাবেন? তিন বাহিনীর প্রধানের সাথে ডক্টর ইউনূস তিনি একটা জরুরি বৈঠক করছেন। এদিকে সেনাপ্রধান আজ সকাল থেকেই কঠিন শাসন শুরু করেন। ডক্টর ইউনূসের উপর ভয়াবহ অ্যাকশন নেন। দেশে আবারও ভয়াবহ পরিস্থিতি হয়েছে শেখ হাসিনার কপালকুলে। সবকিছু দেখতে পারবেন এই সম্পূর্ণ প্রতিবেদনে। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উচ্চ পর্যায়ের বৈঠক হয়েছে। 20 মে বৈঠকটি অনুষ্ঠিত হয় এমন তথ্য জানানো হয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে দাবি করা হয়েছে বৈঠকে সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয়েছে। হাতে গোনা কয়েকজন শীর্ষ সামরিক কর্মকর্তাদের সঙ্গে সংশ্লিষ্ট সেনা প্রধানেরা আলোচনা করে এই সিদ্ধান্তগুলো নিয়েছেন। উত্তর আমার বলার প্রয়োজন নেই, এটি আমরা সবাই জানি যে কিভাবে কি হয়ে থাকে। জেনারেল ওয়াকারুজ্জামান যেটা বলেছেন সেটা হচ্ছে এরকম একটা জিনিসে যারা স্টেক হোল্ডার তাদের মতামত নেওয়া উচিত ছিল। আওয়ামী লীগ খাদে পড়ে গেছে, এখন এটাকে টেনে তোলা অনেক কঠিন, তবে অসাধ্য নয়। দর্শক, রাতে বিশেষ সংবাদ সম্মেলন করলো হঠাৎ করে এনসিপি এবং সেই সংবাদ সম্মেলন থেকে তারা নির্বাচন কমিশনকে এক ধরনের বয়কট করলো। সেনাপ্রধানকে আসলে একটা শক্ত অবস্থান নিতেই হবে, কারণ তার হাতে সময় কমে আসছে। জুলাই ঘোষণাপত্র আসছে, সংবিধান বাতিল হচ্ছে। রাজপথে সংবিধান বাতিল করে ফেললে রাজপথে আরো অনেক বিচার, অনেক প্রশ্নের উত্তরের ফয়সালা করতে চাইবেন জুলাইয়ের বিপ্লবীরা। বাংলাদেশের এক শ্রেণীর মানুষ বর্তমানে চান যে সেনাবাহিনীর মধ্যে একটি কুহ, এটি যেমন সত্যি, আবার আরেক শ্রেণীর মানুষ চাচ্ছেন যে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান যিনি রয়েছেন উনি প্রকৃতপক্ষে ক্ষমতা নিয়ে নেবেন বা ওনার ক্ষমতা নেওয়া জরুরি। ইতিমধ্যে বুঝতেই পারছেন আজকের খবরটি কতটা গুরুত্বপূর্ণ একটি খবর। বন্ধুরা চলুন ভিডিওতে আজকে আর বেশি কথা বাড়াবো না, সরাসরি আজকে আমরা চলে যাব মূল ভিডিওতে। আর সেখানে আজকে আমরা দেখব আজকের খবরের বিস্তারিত। ভিডিওটা রেকর্ড করছি তখন 20 মে মধ্যরাত। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা খবর ছড়িয়ে পড়েছে, সেনাপ্রধানের বাসভবনে একটা বৈঠক চলছে। এই মধ্যরাতে একটা বৈঠক চলছে সেনাপ্রধানের বাসভবনে। 40টিরও বেশি গাড়ি প্রবেশ করেছে এবং এই গাড়িগুলোতে সেনাবাহিনীর জেনারেল, ব্রিগেডিয়ার এবং কর্নেল পদমর্যাদার অফিসারগণ এসেছেন এবং তারা এই বৈঠকে অংশ নিচ্ছেন। সকালে সেনাপ্রধানের একটা ভাষণ দেবার কথা, একটা অফিসার্স অ্যাড্রেস। আমাদের নিশ্চয়ই মনে আছে আগস্ট মাসে, 2024-এর আগস্ট মাসে এমনই একটা অফিসার্স অ্যাড্রেসে সেনাপ্রধান বক্তব্য রেখেছিলেন এবং সেখানে তিনি অনেক কম কথা বলেছিলেন, তিনি শুনেছিলেন বেশি এবং তিনি জুনিয়র অফিসারদের কাছ থেকে শুনেছিলেন, পরিস্থিতি মূল্যায়ন করবার চেষ্টা করেছিলেন এবং সেই অফিসার্স অ্যাড্রেস থেকেই শেখ হাসিনার ভবিষ্যৎ 5 আগস্ট তিনি যে পালিয়ে গেলেন, পালিয়ে যেতে বাধ্য হলেন, সেটা নিশ্চিত হয়ে গিয়েছিল সেই অফিসার্স অ্যাড্রেস থেকেই। এমন একটা প্রোগ্রাম রয়েছে এবং সেনাপ্রধান সকাল 9টার পর সেখানে বক্তৃতা করবেন, সেখানে তিনি আরেকটা ভাষণ দেবেন এবং ধারণা করা যাচ্ছে 5 আগস্টের আগে যেভাবে সেনাপ্রধানের একটা ভাষণ কিংবা একটা অফিসার্স অ্যাড্রেস প্রোগ্রাম শেখ হাসিনার 15.5 বছরের স্বৈরাচারী শাসনের শেষ দেখিয়ে দিয়েছিল, শেখ হাসিনার ভবিষ্যৎ নির্ধারণ হয়ে গিয়েছিল সেদিনই, ঠিক একই রকম অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেন্সিটিভ কোনো বিষয়ে সেনাপ্রধান অ্যাড্রেস করবেন এবং সেনাবাহিনীর একটা অবস্থান পরিষ্কার হবে এবং সেটা কি বিষয়ে তা নিয়েও আলোচনা হয়েছে, সারা দিনই আলোচনা হয়েছে ইনফ্যাক্ট। এবং আরেকটা খবরও ছড়িয়ে পড়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স স্টেসি অ্যানের নেতৃত্বে 3 জন কূটনীতিক সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সাথে সাক্ষাৎ করেছেন। এই বৈঠকটার বিষয়ও মোটামুটিভাবে নিশ্চিত। যতটুকু সূত্রগুলো থেকে তথ্য পাওয়া গেছে তাতে আমেরিকার চার্জ দ্য অ্যাফেয়ার্সের নেতৃত্বে 3 সদস্যের এই কূটনীতিক দলের বৈঠকটা হয়েছে সেনাপ্রধানের সাথে এবং এর আগে এই কূটনীতিক দল তারা ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা তার সাথেও বসেছিলেন। এরপর খলিলুর রহমান বর্তমানে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং তিনি প্রধান উপদেষ্টার রোহিঙ্গা সমস্যা বিষয়ক বিশেষ প্রতিনিধি।
তার সাথেও তারা বসেছিলেন এবং সবশেষ জেনারেল ওয়াকারুজ্জামানের সাথে বৈঠকের আগে তারা লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসানের সাথেও সাক্ষাৎ করেছেন এবং ধারণা করা যাচ্ছে, যতটুকু তথ্য পাওয়া গেছে, শুধু ধারণার কথা বললে ভুল হবে, যতটুকু তথ্য পাওয়া গেছে তাতে বাংলাদেশ মিয়ানমার সীমান্তে যে করিডোরের আলোচনাটা হচ্ছে, মানবিক করিডোর, এই মানবিক করিডোর ইস্যুতেই কথা বলেছেন তারা প্রধান উপদেষ্টার সাথে। এরপর প্রধান উপদেষ্টার বিশেষ প্রতিনিধি রোহিঙ্গা সমস্যা বিষয়ক, যিনি বর্তমানে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, তার সাথে বৈঠক করেছেন এবং সেনাপ্রধানের সাথে বৈঠকের আগে লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসানের সাথেও বৈঠক করেছেন এবং সেখানে সর্বশেষ যে বৈঠকটা হয়েছে সেনাপ্রধানের সাথে, সেখানে সেনাপ্রধানকে তারা কনভিন্স করবার চেষ্টা করেছেন, অর্থাৎ সেনাপ্রধান মানবিক করিডোরের ব্যাপারে সরকার যেভাবে নীতিগতভাবে সম্মত হয়েছে সেই জায়গাতে সেনাপ্রধানের আপত্তি রয়েছে এবং সেনাপ্রধানের অবস্থান হচ্ছে সেনাবাহিনী এটা চায় না, কারণ সেনাবাহিনী মনে করে এটা দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি হুমকি হিসেবে আসবে, দেশের নিরাপত্তা, জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হবে, এটা সেনাবাহিনী মনে করে, এমনটা সেনাপ্রধান ধারণা করেন নিজেও এবং সে কথাটা তিনি বারবার জানিয়ে এসেছেন সরকারকে, এমনটা বিভিন্ন সময় শোনা গেছে এবং এ কারণেই মার্কিন কূটনীতিকরা তাকে বোঝানোর চেষ্টা করেছিলেন, বলা হচ্ছে শেষবারের মতো। কেন শেষবারের মতো? কারণ আজকে যে অফিসার্স অ্যাড্রেসে কথা বলবেন সেনাপ্রধান, সেখানে তিনি এই ব্যাপারে একটা ঘোষণা দিতে পারেন, সেনাবাহিনীর অবস্থানটা স্পষ্ট করতে পারেন। সেনাবাহিনী যদি তাদের অবস্থান স্পষ্ট করে এবং সেনাপ্রধান যদি সেই ঘোষণাটা দেন, তারপর সেই জায়গা থেকে সরিয়ে আনাটা কঠিন হবে মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য। এবং সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার, যেই সরকারে খলিলুর রহমান এখন একটা দায়িত্বে আছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে, তারা যেভাবে নীতিগতভাবে সম্মত হয়েছে এই করিডোরের ব্যাপারে, সেই জায়গাতে হয়তোবা সেনাবাহিনীকে, বিশেষ করে সেনাপ্রধানকে আর আনা যাবে না। তবে এই ব্যাপারে সেনাবাহিনীর মধ্যেও নাকি একাধিক মত রয়েছে। সেনাবাহিনীর কিছু অফিসার তারা এই মানবিক করিডোরের পক্ষে আছেন, অর্থাৎ সরকার যেভাবে চাইছে তারাও ঠিক সেই ব্যাপারে একমত, তবে সেই সংখ্যাটা খুব কম। বাকি অধিকাংশই দেশের সার্বভৌমত্ব এবং জাতীয় নিরাপত্তা যাতে হুমকিতে না পড়ে সেই ব্যাপারে সতর্ক থাকার জন্য তারা মানবিক করিডোরের ব্যাপারে একমত হয়নি। বলা হচ্ছে আজ সকাল 9:30টায় সেনা প্রাঙ্গণে সকল অফিসারদের ইউনিফর্ম পরিধান করে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে সেনাপ্রধানের পক্ষ থেকে। এবং আরেকটা তথ্য আমরা বিভিন্ন জায়গা থেকে পাচ্ছি, সামাজিক যোগাযোগ মাধ্যমে নিশ্চয়ই ইতিমধ্যে আমরা দেখেছি, এবং আমি আমার জায়গা থেকে যতটুকু আসলে ব্যাপারে তথ্য সংগ্রহ করতে পারি সেই জায়গা থেকে যতটুকু জেনেছি, সম্ভবত এই ভাষণের পর, এই প্রোগ্রামে যে ভাষণটা দেবেন সেনাপ্রধান, তারপর তিনি প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করবেন। ধারণা করা যায় এখানে যদি মানবিক করিডোরের ব্যাপারে সেনাবাহিনীর অবস্থান পরিষ্কার করেন সেনাপ্রধান, এবং এখন পর্যন্ত সেনাপ্রধানের যে অবস্থানটা আমরা জানি মানবিক করিডোরের ব্যাপারে, সেটাই যদি তিনি অ্যাড্রেস করেন, সেক্ষেত্রে নিশ্চিতভাবে তিনি প্রধান উপদেষ্টাকে সেটা জানিয়ে দেবেন, সেনাবাহিনীর তথা তার নিজের সেনাপ্রধান হিসেবে তার উদ্বেগের কথা জানিয়ে দেবেন, এবং এই মানবিক করিডোর ইস্যুতে তারা যে একমত নন, সেনাপ্রধান নিজে যে একমত নন, সেটা আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেবেন। আনুষ্ঠানিকভাবে বিষয়টা নিয়ে নিজেদের মধ্যে, অর্থাৎ সেনাবাহিনী এবং সরকারের মধ্যে একটা টানাপোড়েন চলছে, এমনটা খবর গত কয়েকদিন ধরেই আমরা জানতে পারছি। এবং সেনাপ্রধানকে সরিয়ে দেয়া, সেনাপ্রধানের বিরুদ্ধে তো অনেক দিন থেকেই আসলে নানান ধরনের পরিকল্পনা চলছে তাকে সরিয়ে দেওয়ার ব্যাপারে, এবং এই ব্যাপারে দেশের ভেতর এবং দেশের বাইরে থাকা বেশ কয়েকজন, জানি তারা অনেক ইনফ্লুয়েন্সিয়াল এবং তারা ইনফ্লুয়েন্স করে থাকেন এদেশের মানুষকে নানাভাবেই, কখনো পজিটিভ ওয়েতে, কখনো নেগেটিভ ওয়েতে, যেটা তারা মনে করেন সেটাই তারা করাতে চান এই দেশের মানুষকে দিয়ে। কখনো কখনো সেটা দেশের জন্য ভালো, কখনো কখনো সেটা দেশের জন্য খারাপ। ভালো কতটুকু আর খারাপ কতটুকু সেই মূল্যায়ন হয়তো বা সময়ই একদিন করবে, কিন্তু এ ধরনের চেষ্টা তো রয়েছে। ফলে
সেনাবাহিনীকে ঘিরে নানান আলোচনা, নানান তৎপরতা যেমন রয়েছে, তেমনি সরকারের সাথে সেনাবাহিনী তথা সেনার প্রধানের দূরত্ব কিংবা তাদের মধ্যে মতপাত পার্থক্যের একটা আলোচনাও রয়েছে। বিভিন্ন জায়গা থেকে আমরা এই ধরনের তথ্য পেয়েছি। ফলে এই অফিসার্স অ্যাড্রেসের পর যদি সেনাপ্রধান প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করেন এবং সেখানেও যদি তিনি আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেন যে সেনাবাহিনী সরকারের এই সিদ্ধান্তের সাথে একমত নয়, সেক্ষেত্রে নতুন করে একটা টানাপোড়েন দেশে শুরু হতে পারে, নিশ্চিতভাবেই শুরু হতে পারে। আমরা ঐক্যের কথা বলছি, রাজনৈতিক দলগুলোর মধ্যে যেমন ঐক্যের প্রয়োজন, তেমনি অবশ্যই সরকার এবং সেনাবাহিনীর মধ্যেও ঐক্য প্রয়োজন, অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সেনাবাহিনী বা সেনাপ্রধান 5 আগস্ট যে ঘটনা প্রবাহ যার ভেতর দিয়ে আসলে নতুন এই সরকারটা গঠিত হয়েছে 5 আগস্ট এবং তার পরবর্তী সময়ের ঘটনা প্রবাহ, সেই সময়ে নানান কিছু করে ফেলতে পারতেন। নিশ্চিতভাবেই এদেশে সেনা শাসনের উদাহরণ তো আছে, কিন্তু সেনাবাহিনী বা সেনাপ্রধান সে পথে হাঁটেননি এবং একটা ডেমোক্রেটিক ট্রানজিশন তিনি চেয়েছেন, এমনটা তিনি বেশ কয়েকবার ঘোষণাও করেছেন। এবং আমরা এখন পর্যন্ত যতটুকু দেখেছি সেনাবাহিনীর অ্যাটিটিউড, সেনাপ্রধানের অ্যাটিটিউড, তাতে মনে হয়েছে রাষ্ট্রের একটা গণতান্ত্রিক রূপান্তরের পথে তারা একটা নিয়ামক হিসেবে, অনুঘটক হিসেবে থাকতে চেয়েছে, রাষ্ট্র ক্ষমতাকে তারা স্পর্শ করতে চায়নি। এই জন্য অবশ্যই সেনাবাহিনীকে ধন্যবাদ দিতে হয়। এবং এ কারণেই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, যেটা আমরা বলছি আমাদের সবার সরকার, যদিও এই সরকারের অনেক আচরণই এখন একটা দলীয় সরকারের মতো, কোনো নির্দিষ্ট দলের পক্ষেই তাদের অবস্থান, এমনটা অনেক ক্ষেত্রেই মনে হয়। তারপরেও আমরা বিশ্বাস করতে চাই এই সরকার এদেশের সকল পক্ষের সরকার। একইভাবে সেনাবাহিনীও এদেশের সকল অংশের মানুষের আস্থার জায়গা। ফলে আমরা প্রত্যাশা করি সরকার এবং সেনাবাহিনী কখনোই মুখোমুখি অবস্থানে এসে দাঁড়াবে না। আরেকটা প্রত্যাশা থাকবে আমাদের, 5 আগস্টের আগে অফিসার্স অ্যাড্রেসে সেনাপ্রধান যে সিদ্ধান্ত নিয়েছিলেন, যার ওপরে দাঁড়িয়ে 5 আগস্ট 15.5 বছরের স্বৈরাচারী শাসনের অবসান ঘটেছিল, ঠিক একই রকমভাবে এদেশের জনগণের জন্য, এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য, এদেশের জাতীয় নিরাপত্তা যাতে বিঘ্নিত না হয়, সেদিকে খেয়াল রেখে সেনাবাহিনী সিদ্ধান্ত গ্রহণ করবে। খুব গুরুত্বপূর্ণ একটা ঘটনা ঘটেছে গতকাল সন্ধ্যার পর। এই ঘটনার মাধ্যমে আমরা এভাবে বলেই ফেলতে পারি সরকার এবং এনসিপি, আমি দুটোকে এখন একসাথেই বলবো, দুটো একই জিনিস, একই বস্তু, তাদের সাথে বিএনপির সংঘাত আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে। তাদের একটা বক্তব্যকে কেন্দ্র করে, তাদের একটা কর্মসূচিকে কেন্দ্র করে, এটা বলাই যায়। তাদের যে কর্মসূচিটা তারা দিয়েছেন, সেই কর্মসূচিটা আসতে যাচ্ছে, এটা আমি একেবারেই নিশ্চিত ছিলাম এবং এই সংক্রান্ত বেশ কিছু নিউজ আমি আলাদা করে রাখছিলাম যে আমি ওটা নিয়ে কথা বলবো। নির্বাচন কমিশনকে নিয়ে তাদের প্রশ্ন, কিন্তু একটু আগেই আমার প্রেডিকশনের একটু আগেই তারা কাজটা শুরু করে দিয়েছেন, মাঠে নেমে গেছেন। গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে এই মুহূর্তে মাঠে থাকা আরেকটা রাজনৈতিক দল জামায়াতে ইসলামী কোন পক্ষে যাবে? তারা কি সরকার এবং এনসিপির পক্ষে না বিএনপির দিকে যাবে? সেই আলাপটাও খুবই জরুরি। আমরা আসবো এনসিপির কর্মসূচি নিয়ে। তার আগে আমরা নিশ্চয়ই খেয়াল করেছি, আমি এটা বারবার বলছিলাম, গতকাল কথা বলেছি, তার আগেও একদিন কথা বলেছি, জনাব ইশরাককে কেন্দ্র করে যা ঘটছে, এটা আদতে বিএনপির সাথে সরকার এবং এনসিপির একটা শক্তি পরীক্ষা। বিএনপি নির্বাচনের দাবিতে যদি মাঠে নামে, তাকে কিভাবে দমন করা হবে তার একটা পরিকল্পনা ওখান থেকেই শুরু। সেই পরীক্ষা তারা করছেন এবং কাউন্টার কি করবেন, কি করতে পারেন, সেটা একটা টেস্ট কেস। সো ওটা আসলে ইশরাক, আইন জনাব আসিফ মাহমুদ 10টা কি দেখিয়েছেন না, ওগুলো ওই রকম না। উনি কত আইনের শাসন মানেন আমরা জানি, খুব ভালো মতো জানি। ওনার এপিএস দুদকের তদন্তে যান, উনি তদন্তেরও আগে ওনার সাফাই উনি গায়ে যে স্টেটাস দিয়েছেন সেটা শেয়ার করেছেন এবং এসব আলাপ মানুষ করে, যৌক্তিকভাবেই করে। এপিএস খারাপ কিন্তু উপদেশটা ভালো। যাই হোক, ওগুলো ইস্যু ছিল না। ইস্যু আসলে ছিল বিএনপির সাথে সংঘাত, বিএনপির সাথে শক্তি পরীক্ষা, এবং সেটাই তারা আনুষ্ঠানিকভাবে নামছেন। গতকাল তারা একটা কর্মসূচি দিয়েছেন, সেটা হলো এই ভিডিও আপনারা যখন দেখছেন তার কিছুক্ষণ পরই তারা ইসির কার্যালয়ের সামনে বিক্ষোভ করবেন। বিক্ষোভে তারা কি বলছেন?
লিখিত বক্তব্য 2020 সালে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অবৈধ নির্বাচনকে কেন্দ্র করে বর্তমান জটিল রাজনৈতিক পরিস্থিতি তৈরি হয়েছে। এটার জন্য তারা ইসির পক্ষপাতদুষ্ট ভূমিকায় দায়ী বলে আমরা মনে করি। তারা বলছেন, ইশরাক হোসেন বনাম শেখ ফজলুল তাপস গং মামলায় বিবাদী হওয়া সত্ত্বেও নির্বাচন কমিশন নজিরবিহীনভাবে মামলায় প্রতিদ্বন্দ্বিতা করেনি, যার ফলে একতরফা রায় দেওয়া হয়েছে। এমনকি রায়ের পর নির্বাচন কমিশন উচ্চ আদালতে প্রতিকার প্রার্থনা না করে মামলার বাদীকে বিশেষ সুবিধা দিয়েছে বলে প্রতীয়মান হয়। মানে আমি স্টুপিডিটির কোনো সীমা দেখি না, আমি আগেও বলেছি। আচ্ছা, নির্বাচন কমিশন ফাইট করেনি তাপসের সাথে ইশরাকের যে মামলা, এখানে একটা নির্বাচন কমিশন ছিল। নির্বাচন কমিশন যদি দেখে যে ঠিক আছে এই মামলাটা যেই গতি প্রকৃতিতে যাচ্ছে এটা জনাব ইশরাকের পক্ষে যেতে পারে, এবং তারা যদি এতে কনভিন্সড হয় তারা ফাইট নাও তো করতে পারে, এবং তারা আপিল করেনি, এই কথাও একটা যুক্তি। মানে কোনো একটা পক্ষর কি আপিল করা ফরজ? আমি অবাক হয়ে যাই, এই দলটার কেউ কি তাদেরকে বলছে না কারো আপিল করাও কোনো ফরজ কাজ না, ঠেকাতে যাবেন কেন? মানে নির্বাচন কমিশন, এনসিপি এক্সপেক্ট করছে নির্বাচন কমিশন তাপসের মতো করে তাপসের পক্ষে হয়ে কথা বলবেন, যে উনি ঠিকই করেছেন, তাপস নির্বাচিত হয়েছে, এই ফাইট করবেন যেহেতু বিবাদী। আসলে আবারও বলছে এগুলো কোনো ইস্যু না, একটা বাহানা তৈরি, কারণ এরপরে তিনি যা বলছেন সেটা খুব ক্লিয়ার। জনাব এনসিপির পরে যেটা হয়েছে, জনাব আখতার হোসেন এনসিপির দ্বিতীয় সর্বোচ্চ ব্যক্তি, তিনি বলছেন এর আগেও নির্বাচন কমিশন নিরপেক্ষ আচরণ বজায় রাখার পরিবর্তে এমন সব বক্তব্য দিয়েছে যার সঙ্গে একটি বৃহৎ রাজনৈতিক দলের অবস্থানের সাদৃশ্য রয়েছে, এই অভিযোগও তিনি করেন। এবং তিনি স্মরণ করিয়ে দেন বর্তমান নির্বাচন কমিশন অবৈধ ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের প্রণীত প্রধান নির্বাচন, যে আইনটা নিয়ে আমরা করি সেটা দিয়ে তৈরি হয়েছে, এতে সব পক্ষ প্রত্যাখ্যান করেছিল, এই আলাপ করছেন। এবং পরবর্তীতে তারা এই যে লোকাল গভর্নমেন্ট ইলেকশন আগে করতে বলছেন, আমার কাছে ওইটা জরুরি না। তাহলে আমরা এই জায়গাটা খেয়াল করি, নির্বাচন কমিশন জনাব তাপসের সাথে ইশরাকের যে মামলা সেটার বিবাদী হওয়া সত্ত্বেও কোনো ফাইট করে নাই। মানে তারা ঠিক ছিল, তাপসী মেয়র এটা করতে হতো তাদেরকে, তাদের ভাষ্য মতে। আর রায় যখন জনাব ইশরাকের পক্ষে এসছে, নির্বাচন কমিশন কেন সন্তুষ্ট হলো, কেন তারা আপিল করলো না, এটা অপরাধ হয়ে গেল। নির্বাচন কমিশন যখন দেখেছে, এটা নিয়ম, মানে একটা মামলায় তো আসলে আমরা আপিল করি তখন যখন আমি সংক্ষুব্ধ হই, এই রায় আমি পছন্দ করছি না, তখন আমি আপিলের জন্য যাই। বহু ক্ষেত্রে মানুষ আপিল ছাড়া রায় মেনে নেয়, তারা এগুলো বলছেন। কিন্তু ওই যে বলছিলাম, এটা একটা প্লট, বোঝা যাচ্ছে না। আমি আপনাদের সামনে কয়েকটা গুরুত্বপূর্ণ জিনিস আনি। 1 মে জনাব সারওয়ার তুষার যুগ্ম আহ্বায়ক বলছেন, এই ইসি কি চায়, এসি কার এসি কি চায় তা এখন বড় প্রশ্ন। বর্তমান নির্বাচন কমিশনের বক্তব্য একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের সঙ্গে মিলে যাচ্ছে, এর অধীনে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। তিনি মনে করেন একটি গ্রহণযোগ্য নিরপেক্ষ ইসি গঠন এখন সময়ের দাবি। অন্তর্বর্তী সরকার অবশ্যই এমন একটি নির্বাচন কমিশন গঠন করতে হবে যেখানে সব দলের আস্থা থাকবে এবং একটি লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত হবে। খুব ক্লিয়ারলি বুঝতে পারছি জনাব তুষার গুরুত্বপূর্ণ সদস্য, তিনি এটা বলেছেন। মে মাসেই 17 মে জনাব হাসনাত আবদুল্লাহ প্রশ্ন করছেন নির্বাচন কমিশন কাদের পারপাস সার্ভ করছে। সেখানে কিছু প্রস্তাবনা আছে, সেই প্রস্তাবনাগুলো গ্রহণ করছে না বলে তিনি একই প্রশ্ন করছেন। তার মানে আমরা বুঝতে পারছি জনাব হাসনাত সব গুরুত্বপূর্ণ সদস্যরা নির্বাচন কমিশন নিয়ে সিস্টেম্যাটিকলি প্রশ্ন করছিলেন, এবং এটা যে আসছিল আমি আসলে ওটা থেকেই দেখতে পাচ্ছিলাম, এবং জামাতেরও একটা অবস্থান আছে, সেই প্রসঙ্গে আসবো। ওটা দেখে আমি প্যাটার্নটা বুঝতে পারছিলাম। তাহলে এখন সামনে নির্বাচনকে নিয়ে, নির্বাচনকে ঝামেলায় ফেলার জন্য যে পথ, সেটা হচ্ছে নির্বাচন কমিশন বিতর্ক। এটা এখন একটা বিরাট প্রশ্ন হিসেবে আমাদের সামনে হাজির হয়েছে, কারণ নির্বাচন কমিশন কখনো কখনো কিছু কিছু ক্ষেত্রে তাদের নির্বাচন নিয়ে, তারা ডিসেম্বরের মধ্যে নির্বাচন নিয়ে প্রস্তুতি নিচ্ছেন, এই ধরনের নানান মন্তব্য করেছেন। ইনফ্যাক্ট তাদের এই প্রস্তুতি রাখতে হবে, কারণ প্রধান উপদেষ্টার ভাষ্যমতে যেটা সবচেয়ে কম সময়, সেই কম সময়ের জন্যই তাদেরকে প্রস্তুত থাকতে হবে। তারা তো জুনের প্রস্তুতি রাখবেন না, ডিসেম্বরে যদি প্রস্তুতি থাকে সেটা ওনার জুনের জন্য কাজ হয়ে যাবে। একই সাথে আমি বলবো নির্বাচন কমিশনের 2-1টা কাজ আমি ব্যক্তিগতভাবেও পছন্দ করিনি। এগুলো ইভেন সত্যিকার অর্থে বিএনপি না, এগুলো কিছু কিছু ক্ষেত্রে আওয়ামী লীগের পক্ষে যাচ্ছিল। আমার কাছে এটার ইন্টারপ্রিটেশন হচ্ছে নির্বাচন কমিশনকে সম্ভবত সরকারি নির্দেশনা দিচ্ছিলেন, কারণ সরকারও চাইছিল আওয়ামী লীগকে রাখার জন্য। মজার ব্যাপার, নির্বাচন কমিশন যখন কিছু সংশোধনী, যে সংশোধনীর
প্রস্তাব করার যে কমিশন, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন, আমি নিজে সেটা সদস্য ছিলাম, যেগুলো দিয়ে আওয়ামী লীগের প্রার্থী হওয়া বিপদে পড়তে পারতো, তারা সেগুলোও অপোজ করেছে। তো সেটা যদি অপরাধ হয়, তাকে যদি চেঞ্জ করতে হয়, ডক্টর ইউনূসকে সবার আগে চেঞ্জ করা দরকার। বহুবার তিনি বলেছেন উনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চান না, শেষ পর্যন্ত চাপে ফলে করছে। তো আবারও বলছি, ডক্টর ইউনূসকে বলছি না, এখানে বলছি এটা পলিটিক্স। এটাই এখন এনসিপির পলিটিক্স, এবং তারা নির্বাচনকে কনফিউশনের মধ্যে নিয়ে যাওয়ার জন্য এটাই তারা কাজ করবেন। এনসিপি আসলে কোনো শক্তিই না, ভোটের রাজনীতিতে এনসিপি কোনো শক্তি না, একদম ক্লিয়ার। কিন্তু যেটা হয়েছে, এনসিপিকে আবার আমরা গুরুত্ব দেই, আমিও দেই, সত্যিই দেই। কারণ হচ্ছে এই দলটা যারা তৈরি করেছেন তারা এই গণ অভ্যুত্থানের অত্যন্ত গুরুত্বপূর্ণ মুখ, অত্যন্ত সাহসী ভূমিকা পালন করা মানুষ, সেই কারণে এর গুরুত্ব আছে। নাহলে এনসিপিকে আসলে যে কেউ ন্যূনতম পাত্তা দেওয়ার কোনো কারণ ছিল না। সুতরাং এখন এনসিপি যদি এই দাবি তোলে, এটা তার সংখ্যা দিয়ে বিবেচনা আমরা করব না, এই দাবিটার কিছু না কিছু প্রভাব আমাদের সমাজে পড়তেই পারে, পড়ার সম্ভাবনা আছে। এবং এটাকেই আমি বিএনপির সাথে সংঘাত বলছি, কারণ বিএনপি যেহেতু মেয়রের নির্বাচনকে কেন্দ্র করে তার এক ধরনের চাপ সরকারের উপরে তৈরি করতে চাইছে ধীরে ধীরে। এমনকি আমরা শাহবাগেও দেখেছি ঢাকা ইউনিভার্সিটির ছাত্র সাম্য হত্যা নিয়েও তারা জামায়াত হয়েছে, তারা ভিসির বিরুদ্ধে কথা বলছে। এগুলো টু সাম এক্সটেন্ট সরকারের উপরে চাপ তৈরির চেষ্টা বলেই মনে হয়। এখন এনসিপি এই ঘটনা ঘটানোর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে, এবং এটা সরকারের প্রেসক্রিপশন, আম শিওর, আমি এটা নিয়ে কোত্থেকে পেয়েছি, পেপারে আসি না, এটা ইন্টারপ্রিটেশন। আমি বহুদিন আগে বলেছি, আমি এটা নিয়ে আলাদা আবার কথা বলবো। ডক্টর ইউনূস এনসিপির প্রতি বায়াসড, শুভকামনা শুধু না, বায়াসড। ইকোনমিক টাইমসের ইন্টারভিউতে উনি ওটা ওভাবেই বলেছেন। যাই হোক, সো সরকারের পরামর্শেই এনসিপি এটা করছে। এনসিপি সরকারের যৌথ প্রযোজনায় এখন তারা এই ইস্যুটাকে নিয়ে আসছেন বিএনপির কাউন্টার হিসাবে। এখন সমস্যা যেটা, সেটা হচ্ছে এনসিপির তো লোক নাই আসলে, মানে তার মাঠে তার জনসংখ্যা দেখানোর জন্য তো মানুষ নেই। এই মানুষটা এই কিছুদিন আগে আওয়ামী লীগ নিষিদ্ধ করা নিয়ে জামায়াত এসেছিল এবং ইসলামী দলগুলো এসেছিল। আমি দীর্ঘদিন থেকে একটা কথা বলেছিলাম, এই যে ইসলামিক এক্সট্রিমিস্টরা নানা রকম মব তৈরি করে, মাজার ভাঙে, মেয়েদের ফুটবল খেলা বন্ধ করে, মেয়েদের অভিনেত্রীদের দোকান উদ্বোধন বন্ধ করে, তারপরে বহু জায়গায় বাউল গান, মেলা এসব বন্ধ করে, সরকার কিছু বলে না। কারণ সরকার এদেরকে হাতে রাখছে কোনো একটা প্রয়োজনে ব্যবহার করার জন্য। এটা একটা প্রয়োজন বলে আমি ধারণা করি। আগামী, মানে আজ কতটুকু যাবে জানি না, কিন্তু আস্তে আস্তে আন্দোলন যদি পাল্টা একটা কিছু তৈরির চেষ্টা হয়, এখানে এই ইসলামিস্ট এক্সট্রিমিস্টরা এসে হাজির হবে। শুরুতে প্রশ্ন করছিলাম জামায়াত কী করবে। জামায়াত তো আসলে সব দিকে খেলার চেষ্টা করে, তারা সব জায়গায় একটা একটা ছোট্ট ছোট্ট নোক্তা দিয়ে রাখে। এই নির্বাচন কমিশনের ব্যাপারেও তাদের একটা নোক্তা আছে। তারা নির্বাচন ঐক্যমত্য কমিশনের সাথে যে মিটিং 18 মে তারিখে, নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলছেন, নির্বাচন দেওয়ার মতো ওখানে যাওয়ার পর এখনও সুষ্ঠু পরিবেশ তৈরি হয়নি, নির্বাচন কমিশনের কিছু বিষয় প্রশ্নবিদ্ধ। উনি প্রশ্নবিদ্ধ হচ্ছেন নির্বাচন কমিশনে। সো ওখানে একটা নোক্তা দেয়া আছে, তার মানে এনসিপির সাথে জামায়াতও এই মুভমেন্টে একত্র হতে পারে, সেটা মনে করার যথেষ্ট কারণ আছে। আবার চলেই যাবেন নট নেসেসারিলি, এসব দিয়ে তারা এক ধরনের নেগোসিয়েশনের চেষ্টা করতে পারেন বিএনপির সাথে। খুব বলেন যে তাদের অনেক শক্তি হয়ে গেছে, এটা ওরা আসলে জানেন যে এবার একটা স্বতন্ত্র নির্বাচন করলে জামায়াতের যে বিরাট একটা বেলুন আছে ওটা ফেটে যাবে, শিওর, এটা ওনারা জানেন। এই জন্যই ওনারা কিন্তু লোয়ার হাউসেও প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন চান, সবসময় চাইছেন। সিট জিতবেন না, একবারে বাড়িও যদি কেউ ধরে তাদের 10% ভোট আছে, তাদের প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনে 30 সিটস পায়, কিন্তু ভোট হলে 15 সিটও পাবে না। ভোট থাকা আর সিট পাওয়া ফার্স্ট পোস্টে ভিন্ন ব্যাপার। যাই হোক, জামায়াত সম্ভবত নেগোশিয়েট করার চেষ্টা করবে বিএনপির সাথেও, ওদিকেও যেতে পারে। তবে এটা ফ্যাক্ট, নির্বাচন পিছিয়ে গেলে জামাতের বিরাট লাভ আছে। এনসিপি আর জামাতের কম্বাইন্ডলি একটা দুর্দান্ত লাভ আছে নির্বাচন যত পেছায় তাতে। কারণ হলো এই মুহূর্তে সরকারের বিভিন্ন পর্যায়ে বদলি, বিভিন্ন বিভাগে, শিক্ষা, স্বাস্থ্য, এই বিভিন্ন জায়গায়, সচিবালয়, এনসিপি এবং জামাতের বিরাট প্রভাব আছে। তারা অনেক কিছু করতে পারেন, তাদের লোকজনকে বিভিন্ন জায়গায় তারা বসিয়েছেন। বিএনপি যদি ক্ষমতায় আসে নির্বাচনের পর, খুব স্বাভাবিকভাবে বিএনপি তার পছন্দের লোকজন নিয়ে আসবেন। তারা যে এখন ডিফ্যাক্টো পাওয়ারে আছেন
সেটা নষ্ট হবে। সুতরাং তাদের নির্বাচন চাওয়ার আসলে কোনো কাজ নেই, কারণ নেই। সুতরাং জামায়াত সম্ভবত একটু অপেক্ষা করবে এনসিপির এখানে, প্রাথমিকভাবে কিছু লোকজনও পাঠাতেই পারে, কারণ এনসিপি তো লোক নেই, এনসিপি লোক চাইবে জামায়াতের কাছে। তারপরে সে ফুললি নামবে কি না সেই নেগোসিয়েশন সে বিএনপির সাথে কিছু নেগোসিয়েশনের ভিত্তিতে ডিসাইড করবে। আর একটা জরুরি কথা, এনসিপিও যা যা করছে সেটাও বিএনপির সাথে তার কোনো নেগোসিয়েশনের জন্য করছে কিনা, সরকার এনসিপি মিলে, যে বিএনপি তাদেরকে ছেড়ে টেড়ে দিক। আমি অবশ্য প্রায় একটা কথা বলি, আলাদাভাবে কথা বলবো, বিএনপি ওদেরকে ছেড়ে দিলেও তারা পাশ করে আসবে। বিএনপির 10 নম্বর যে প্রার্থী হতো একটা এলাকায় সিরিয়ালে, তিনি স্বতন্ত্র দাঁড়ালেও এনসিপির কেউ জিতবেন তার সাথে, জানি না। যাই হোক, যেটা বটম লাইন সেটা হলো অত্যন্ত আনএক্সপেক্টেড একটা জায়গার মধ্য দিয়ে আমরা গেলাম। এটা আনএক্সপেক্টেড, বাট ইট ওয়াজ ইনএভিটেবল। আমি মনে করি, আমি এটা প্রেডিক্ট করছিলাম, এটা হবেই। কারণ এই যে ছাত্ররা আছেন তারা কিছু মানুষের খপ্পরে পড়েছেন, এটা বোঝা যাচ্ছিল। কিছু মানুষের খপ্পরে পড়ছিলেন, এটা বোঝা যাচ্ছিল, এবং সেই খপ্পরে পড়ার কারণেই তারা তাদেরকে দিয়ে ব্যবহৃত হচ্ছেন দেখেছি। তারা সেই ব্যবহৃত হওয়াটা চলছে, এবং যেহেতু তারা ক্ষমতার কাছাকাছি আছেন, এই বয়সে এই মজা পাওয়া এবং এটা থেকে সরে আসা তাদের জন্য কঠিন। সেই কারণে বলছি এটা ইনএভিটেবল ছিল। এবং সামনের দিনগুলোতে এখন আসলে দেখা যাক, বিশেষ করে বিএনপি সে তার রোলটা ঠিকঠাক মতো প্লে করতে পারে কি না। বাংলাদেশের এই গণতান্ত্রিক ভলেটাইল, মানে রাজনৈতিক ভলেটাইল সিচুয়েশনটাকে কন্ট্রোলে নিয়ে এসে বাংলাদেশকে ডেমোক্রেটিক ট্রান্সফরমেশনে নিয়ে যেতে পারে কিনা, তার খুবই খুবই বড় দায়িত্ব আছে। খুবই শান্ত মাথায় তাকে এই দায়িত্ব পালন করা উচিত হবে। রাজধানী ঢাকাকে কেন্দ্র করে বিএনপির একটা বিরাট পরিকল্পনা কার্যত ফাঁস হয়ে গিয়েছে। দর্শক, বিএনপি মোটামুটি আন্দোলনের যে একটা ছোটখাটো জোয়ার তৈরি করতে পেরেছে ইঞ্জিনিয়ার স্টাককে কেন্দ্র করে, এই জোয়ারের ধারাবাহিকতায় ডক্টর ইউনূসকে সরিয়ে নতুন তত্ত্বাবধায়ক সরকার কায়েম করতে চায় বিএনপি। আপনারা যারা এখনো জানেন না, আপনাদের অবগতির জন্য জানাচ্ছি, বিএনপি ডক্টর ইউনূস সরকারকে আর চায় না। বিএনপি মনে প্রাণে বিশ্বাস করে এই সরকার তাদের পছন্দ মতো সময় নির্বাচন দিবে না, অতএব এই সরকার নির্বাচন দিতে ব্যর্থ হবে, মানে বিএনপির ভাষায়, কারণ সংস্কার করবে। আর নির্বাচন দিতে ব্যর্থ হওয়া মানে এই ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন দিতে ব্যর্থ হবে। এজন্য বিএনপি এখন আরেকভাবে চেষ্টা করছে, যেহেতু কোর্ট এখনো বিএনপির দখলে, আদালতের মাধ্যমে কোনো রায়ের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার কায়েম করে 90 দিনের মধ্যে নির্বাচন দিতে হবে, এরকম একটা চেষ্টা বিএনপি এখন করছে। মানে এটা দুইভাবে, একটা হচ্ছে আইনিভাবে যাতে আদালত এরকম কোনো রায় দেয় যে 90 দিনের মধ্যে নির্বাচন করতে হবে, নতুন তত্ত্বাবধায়ক সরকার গঠন করে, এটাই সংবিধান। এই একটা চেষ্টা করছে বিএনপি। আর একটা চেষ্টা হচ্ছে যে বিএনপি তো আন্দোলন এমনিতেই করতে পারে না, কিন্তু ইশরাককে কেন্দ্র করে যে মোটামুটি আন্দোলন জমিয়েছে, আর সাম্য হত্যাকে কেন্দ্র করে এদিকে ছাত্রদলের ছেলেরা যতটুকু জমিয়েছে, অন দি আদার হ্যান্ড গণ অধিকার পরিষদকেও বিএনপি মাঠে নামিয়ে দিয়েছে। এই জায়গাগুলোতে এই যে জোয়ার, মোটামুটি এটার ধারাবাহিকতায় যেন তত্ত্বাবধায়ক সরকার কায়েম করে ডক্টর ইউনূসকে সরিয়ে দেওয়া যায়, বিএনপি সেদিকে। এজন্য ঢাকা অচল করে দেওয়ার পরিকল্পনা বিএনপির আছে, এবং এটার একটা জোয়ার লাগে, এই জোয়ারেই তারা সেটা করতে চায়। দেখেন খবর, এবার ঢাকা অচলের হুঁশিয়ারি ইশরাকের সমর্থকদের। এর মানে এই আন্দোলনটা আর ইশরাকের সমর্থক বা এই মেয়র ইস্যুতে সীমাবদ্ধ থাকবে না, সামনে একটার সাথে একটা জুড়ে দিবে। যেমন সাপোজ 2-3 দিন পর যদি দেখেন যে ইশরাককে মেয়র পদে শপথ দিয়ে দিয়েছে, মানে সরকার যদি পিছু হটে ইশরাকের কাছে, তারপরে দেখবেন যে এই আন্দোলনের ধারাবাহিকতা তারা ধরে রাখার চেষ্টা করবে, অন্য ইস্যু এখানে ইনকর্পোরেট করে। এরপরে দেখবেন এই লোকগুলোই ওই সাম্য হত্যায় ঢাবি ভিসির পদত্যাগের দাবিতে অবস্থান শুরু করবে। এরপরে তারা ধীরে ধীরে যমুনার দিকে যাবে। ছাত্রদল এই পরিকল্পনা নিয়েছে যে তারা যমুনার সামনে অবস্থান নেবে অতি শীঘ্রই। তাহলে দর্শক, ঢাকাকে অচল করার বহুমুখী পরিকল্পনা বিএনপি হাতে নিয়েছে, এবং এর উদ্দেশ্য হচ্ছে ডক্টর ইউনূস সরকারকে সরিয়ে নতুন তত্ত্বাবধায়ক সরকার কায়েম করা। যদিও বিএনপির এই চিন্তা কিছুতেই সফল হবে না। কেন সফল হবে না? দেখেন, জামাত, ছাত্র জনতা বা এদের মধ্যে দূরত্ব আছে, কিন্তু যদি প্রয়োজন হয় আবার তারা ঐক্যবদ্ধ হয়ে যদি রাজপথে দাঁড়ায়, তাহলে বিএনপি নাই হয়ে যাবে। জনতার সামনে এই ইশরাকদের লোকরা আর বেশিক্ষণ দাঁড়াতে পারবে না। কিন্তু বিএনপি স্বপ্ন দেখছে যে ডক্টর ইউনূসকে সরিয়ে
আমরা দ্রুত তত্ত্বাবধায়ক সরকার কায়েম করব, যে সরকার কমিটমেন্ট থাকবে উইদিন 90 ডেজ নির্বাচন দেওয়া। বিএনপি সেই পরিকল্পনাই করছে। বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার ঘোষণা না এলে, মানে এই বুধবারের মধ্যে ঘোষণা যদি না আসে, তাহলে ঢাকা অঞ্চলে ঘোষণা দিয়েছে তার সমর্থকরা। একই সঙ্গে তাদের কর্মসূচি এখনো চলছে নগর ভবনের সামনে। শুধু নগর ভবন কর্মকর্তা, বিএনপি বন্দী কর্মকর্তা কর্মচারী যারা আছে, মানে বিএনপি এখানে আরো পরিকল্পনা করছে। এমন সচিবালয় থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যে বিএনপি পন্থী কর্মচারী, চাকরিজীবী বা ইত্যাদিতে, তারাও প্রয়োজনে বিএনপির সাথে আন্দোলন, কারণ তারা বিএনপি ক্ষমতা আসুক এটা চায়, তাহলে আরো সুযোগ সুবিধা পাবে। এজন্য ডক্টর ইউনূসকে সরিয়ে তত্ত্বাবধায়ক সরকার আনা মানে হচ্ছে 90 দিনের মধ্যে একটা কারচুপি নির্বাচন করা। কিন্তু সংস্কার ছাড়া নির্বাচন হলে কি হয় এটা আমরা জানি। আর 8 সালে নির্বাচন তো তত্ত্বাবধায়ক সরকার অধীনে হয়েছে, তো সেটা কি পুরোপুরি একটা কারচুপি নির্বাচন হয়েছে না? মহা কারচুপি হয়েছে। এভাবে এজন্যে বিএনপির লোকজন এই কারচুপি নির্বাচন করার সর্বশক্তি প্রয়োগ করছে, বুঝতে পারেন? এটা কিন্তু গভীর ষড়যন্ত্র অংশ। এবং এই আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন কে? সাবেক সচিব মশিউর রহমান। তারেক রহমান খুব বিশ্বস্ত লোক। তাহলে বুঝুন যে বিএনপি এবং সালাউদ্দিন বলেছে প্রয়োজনে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে ইত্যাদি ইত্যাদি। মানে বিএনপি বড় আকারে আন্দোলন জমানোর চেষ্টা করছে, যার মধ্য দিয়ে একদম ডক্টর ইউনূসকে সরিয়ে দিতে চায়, এই ধারাবাহিকতার মধ্য দিয়ে। ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত না এলে আরো বড় কর্মসূচির পরিকল্পনা তারা করছে। এবং আমি আবারও বলছি, ইশরাককে মেয়র হিসাবে দায়িত্ব বুঝিয়ে দিলেও দেখবেন যে অন্য ইস্যু নিয়ে আন্দোলনের ধারাবাহিকতা চলতে থাকবে। এই লোকগুলোই তখন শাহবাগে আসবে, ছাত্র দলের প্রোগ্রামে সাম্য হত্যার বিচারের দাবিতে, ঢাবি ভিসি প্রক্টরের পদত্যাগের দাবিতে আন্দোলন করবে। এই সময় সিটি কর্পোরেশনের প্রত্যেক কর্মচারী, ইউনিয়ন সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত হয়ে ঢাকাবাসী এই আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন। তারা ঘোষণা করেন বুধবার সকাল 10টার মধ্যে দাবি মানা না হলে এরপর থেকে পরিচ্ছন্নতা সেবা, ময়লা পরিবহন সেবা এবং বিদ্যুৎ সেবা সহ সব ধরনের নাগরিক সেবা বন্ধ করে দেওয়া হবে। চিন্তা করছেন কত বড় আন্দোলন! একবারে বিদ্যুৎ বন্ধ করে দেওয়া সহ, মানে বিএনপির লোকজন যেখানে আছে চাকরি করে, কর্মকর্তা কর্মচারী, যেহেতু সাবেক সচিব এটা সমন্বয় করছেন, এর মানে কি এখানে সচিবালয় থেকে শুরু করে বিভিন্ন জায়গার লোকের ইন্ধন আছে। অতএব এই সাবেক সচিবের নেতৃত্বে সরকারি কর্মকর্তা কর্মচারীদের সাথে নিয়ে একেবারে মৌলিক সেবা বন্ধ করে দেওয়ার মতো থ্রেট দিয়ে যে আন্দোলন, এটা শুধু ইশরাককে মেয়র পদে শপথ গ্রহণের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, একদম ডক্টর ইউনূসের পতনে গিয়ে তারা ঠেকাতে চাইবে। কিন্তু একটা বিষয় আমরা বলি, এনসিপি সরকারি দল, এদের প্রতি আমরা বিরক্ত, কিন্তু ডক্টর ইউনূসকে হটাতে চাইলে তখন কিন্তু আমরা ডক্টর ইউনূসের পাশে থাকবো, জনগণ ইউনূসের পাশে থাকবে। এখন বিএনপিকে এই বাড়ার সুযোগ দেওয়া হচ্ছে যে একটা মার খাওয়ানোর জন্য কিনা, যে বিএনপি এই উসিলায় একটা মার খেয়ে বিএনপি আর একটু ভালোভাবে ঠান্ডা হয়ে যাক। যেমন এই ইস্যুকে কেন্দ্র করে যদি আসলেই ডক্টর ইউনূসের পতনের চেষ্টা করে, যেটা করছে, এভাবে মৌলিক সেবা বন্ধ করে দিয়ে যেভাবে মানবাধিকার লঙ্ঘন করছে বিএনপির এই কর্মকর্তা কর্মচারীরা, তাতে সামনে যে জনগণ বিএনপিকে পেটাবে এই পরিস্থিতি তৈরি হতে পারে। সরকার হয়তো বিএনপিকে এরকম একটা মার খাওয়ার জন্য সুযোগ দিচ্ছে, এই কারণে বিষয়টা সমাধান করছে, বলা যায় না, হতে পারে পরিস্থিতি সেরকম ঘটতে পারে। অবিভক্ত ঢাকা সিটি কর্পোরেশনের প্রয়াত মেয়র সাদেক হোসেন খোকার সাথে ইশরাকের শপথ পালনের দাবিতে টানা আন্দোলন চলছে এবং আইনি লড়াই এগুলোও চলছে। মানে বিএনপি সব উইং থেকে চেষ্টা করছে। নগর ভবনকে ঘিরে চলমান আন্দোলন ও স্থানীয় সরকার মন্ত্রণালয় অবস্থান নিয়ে আসিফ মাহমুদ যে বক্তব্য দিয়েছেন তারও পাল্টা জবাব আবার এসেছে। সর্বশক্তি দিয়ে এরা ঢাকায় বিএনপির মেয়র আটকানোর চেষ্টার মধ্য দিয়ে আগামী জাতীয় নির্বাচনে কি ভূমিকা পালন করবেন তা ক্লিন কাট বুঝিয়ে দিল। দেখেন, এখানে ইশরাককে একটা বিতর্কিত নির্বাচনের মেয়র হিসেবে দায়িত্ব নেওয়ার মধ্য দিয়ে বিএনপি ঠেকানোর কিছু নেই, এদের রাজনীতির কিছু। যেমন ডাক্তার শাহাদাত মেয়র হিসেবে দায়িত্ব পালন করছেন চট্টগ্রামে, তাতে কি বিএনপির কোনো ক্ষতি হয়েছে না সরকারি দলের বড় কোনো লাভ হয়েছে? এটা কিছু না। মানে মেয়র হলে বা না হলে এতে তেমন কিছু আসে যায় না। ধন্যবাদ প্রিয় দর্শকবৃন্দ, আমাদের ফুল ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আজকের এই নিউজটি দেখে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আর হ্যাঁ, এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই পিচ্চি সাকিব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।